আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোট। জিএস এজিএস সহ জাকসুর 25 পদের 20টিতেই বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। এছাড়া 2টি পদে স্বতন্ত্র এবং 2টি পদে বাকছাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ডাকসুর মতো জাকসুতেও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীদের। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছেন জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দীর্ঘ 40 ঘন্টার অপেক্ষার অবসান, নানা আলোচনা সমালোচনার পর জাকসু নির্বাচনের ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ডাকসুর পর জাকসুতেও বাজিমাত ইসলামী ছাত্র শিবির নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী জোটের। ভিপি ছাড়া জিএস এজিএস সহ জাকসুর 25 পদের 20টি বাগিয়ে নিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। 3334 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু। জিএস পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম, তিনি পেয়েছেন 3930 ভোট। এজিএস পুরুষ পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও এজিএস মহিলা পদে শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু। কেন্দ্রীয় কমিটির 25টি পদের বিপরীতে 20টি পদে শিবিরের প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং একটি কার্যকরী সদস্য পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফলাফল শেষে নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম জানান, যে কোনো সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করবেন তারা। শিক্ষার্থীদের সাথে নিয়ে পথ চলার কথাও জানান তিনি। 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে, দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। শিক্ষার্থীদের পরামর্শে সবার জন্য নিরাপদ স্বপ্নের ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জাকসু নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাকসু ও হল সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, কিছু বিচ্যুতি হতে পারে বলে মন্তব্য করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম। শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ, আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। জাকসু নির্বাচন করতে যেয়ে, হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন বিলম্বিত হলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ ও জনমানুষের প্রত্যাশা নিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।
অংশ নেয় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসুর ফল ঘোষণা দেরি হওয়াতে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকদের লেজুরভিত্তিক রাজনীতির কারণেই জাহাঙ্গীরনগরে জটিলতা তৈরি হয়েছে। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না। এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়। কত লোক ভেতরে ঢুকালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে, অভ্যুত্থানকে, নতুন এই সরকারকে। তার মানে হচ্ছে যে কোনো সময় নির্বাচন বিলম্বিত হওয়া, পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে। রাজনৈতিক দলগুলো বলছে, ক্রমান্বয়ে সরকারের প্রতি মানুষের আস্থা কমছে, বাড়ছে সহিংসতা ও নৈরাজ্য। রাজনৈতিক সংস্কার না হলে আবারও অতীত ফিরে আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যারা বলছেন যে ঈশান ফোনামেক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। জনগণ ও রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ১.৫ শতকের বেশি সময় ধরে দেশের মানুষ নাগরিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবার কারণে মানুষের মনের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। তাই আগামী দিনে মনুষ্যত্ব অর্জন ও পশুত্ব বর্জনই হোক অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি ও প্রকৃতি রক্ষায় যেসব আইন রয়েছে সেসব আইন সময়োপযোগী করার উদ্যোগ নেবে বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। প্রাণ বাঁচাও, প্রাণী বাঁচাও, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল স্লোগান নিয়ে দিনভর প্রাণী প্রাণের মিলন মেলা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল শুভ উদ্যোগকে চর্চায় রাখা দরকার উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে। ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপত্তায় নাগরিকের সচেতনতা বেশি জরুরি বলেও মন্তব্য তারেক রহমানের। বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর প্রয়োজন, পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। গণতন্ত্রের সাথে মানুষের অধিকারের সম্পর্ক যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি বন্যপ্রাণীর অধিকারের সম্পর্ক তেমন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়, যাতে এই কমিশন গুম, খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার দুপুরে কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। বলেন,
আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা তো দূরের কথা, বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ 15 বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মানবাধিকার কমিশনকে এমনভাবে সংস্কার করবে যাতে কমিশনের স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা থাকে। হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আপনারা দেখেছেন ওখানে যারা কর্তা ব্যক্তি ছিল তারা হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষে দেশে এবং বিদেশে বিভিন্ন সময় বক্তব্য রেখেছে। হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি, আমরা কনসালটেশন করছি, হয়তো আরো কনসালটেশন করা হবে। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, অর্থাৎ ওয়েস্টবোর্ড না মানলে মিডিয়াও করা যাবে না। এই নীতি বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি আরও জানান, গণমাধ্যম মালিকরা লাইসেন্স নেওয়ার আগে উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, অন্যথায় গুজবে দেশের সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠানের মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত না। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের অন্ধকারে রেখেই এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসছে সরকার, এমন অভিযোগ তুলে এ ব্যাপারে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এলডিসি উত্তরণ পেছানো সরকারের হাতে নেই, তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আর এমন বাস্তবতায় সরকারি বেসরকারি পর্যায়ে খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিম মালিকের রিপোর্ট। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে আছে মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সরকার যে পলিসিগুলি নিয়ে যেভাবে যে এগোচ্ছে, এটা একটা আরও সফলতার দিকেই যাবে বলে আমরা মনে করছি। তো সুতরাং সরকারকেও সময় দেওয়া দরকার। আমাদের প্রতিটা ফ্যাক্টরি বন্ধ হলে কর্মচারী বা মানে আমাদের সবার কিন্তু আমরা চাকরি হারাবো। তো এইটা একটা মেজর একটা ইস্যু, আমাদের এটা খেয়াল রাখতে হবে। কর্মসংস্থান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্থনীতিবিদরা জানান, এলডিসি উত্তরণের বিকল্প নেই। তারপরও জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মাথায় রেখে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এমপ্লয়মেন্ট ম্যাক্রো কোথায় ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে, এই ধরনের স্ট্রাকচার্ড ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এলডিসির উত্তরণের ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে গিয়ে তো বলতে হবে ওদেরকে, সিডিপিকে, ভাই আমরা তো আরেকটু সময় লাগবে। তাহলে ওরা হয়তো যদি দেখে যে ভাই আপনি কেমনে বলবেন, এটা আপনার সিদ্ধান্ত নেন। আমরা তো সার্ভাইভ করেছি, ঠিক না? যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্কের টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার রাত 10:15টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। বাংলাদেশের লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন স্বামী এবং 4 সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা কিংবদন্তি এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ফরিদা পারভীন যুগে যুগে আর একটা হবে না, যুগে যুগে আসে না।
বাংলাদেশে শুধু না, বাংলাদেশের এখনও কোনো পদক নেই তিনি পাননি। সে দেশের জনগণের, সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর জনগণের। সুতরাং তার প্রত্যেকটা প্রাপ্য যেগুলো রাষ্ট্রের কাছে, জাতির কাছে, সমাজের কাছে, সেটা দিলে আমি খুব খুশি হই। সন্ধ্যার পর থেকে তার ব্লাড প্রেশার আবারও নন রেকর্ডেবল হয়ে যায়, তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায় এবং ফাইনালি ওনার হার্ট বন্ধ হয়ে যায়। তো আমরা যে ম্যানেজমেন্টগুলি দিতে হয় ইন্টারন্যাশনাল প্রোটোকল আইসিইউতে, সেটি দিয়েছি এবং ফাইনালি রাত 10:15 তাকে আমরা চূড়ান্তভাবে মৃত ঘোষণা করি। অনবদ্য, ওনার কণ্ঠ অনবদ্য এবং মানে কণ্ঠের সুর একদম তীরের মতো। মানে আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি। এই মুহূর্তে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জোবায়ের প্রধান। জোবায়ের, ফরিদা পারভীনের মৃত্যু সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন আমাদের জানান। লিমা, শোকাবহ একটি পরিবেশ এই মুহূর্তে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আসলে ফরিদা পারভীন মারা যাওয়ার পর থেকেই আমরা দেখেছি তার যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা হাসপাতালে আসছেন। এখানে সঙ্গীত শিল্পী কনক চাপা তিনি এখানে এসেছেন এবং সব কিছু মিলিয়ে শোকাবহ একটি পরিবেশ এখানে কিন্তু রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার জানাজার ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম। তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে তার যে মরদেহটি রয়েছে এটি আগামীকালকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সেখানে রাখা হবে এবং সেটির সময় তারা বলছেন 10:30 থেকে 11:30 নাগাদ সেখানে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবেন। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে 12টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে কুষ্টিয়ায় তার যে নিজের বাড়ি, নিজের যে এলাকা সেখানে যেখানে তিনি বড় হয়েছিলেন সেখানে তার দাফন কিন্তু করা হবে। তবে জানিয়ে রাখি তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তারা যেটি জানিয়েছেন তিনি মৃত্যুর আগেই এটি আসলে তাদেরকে বলে গিয়েছিলেন তার যে সিদ্ধান্তর কথা, অর্থাৎ তাকে যেন তার মা বাবার কবরের পাশে যেন তাকে দাফন করা হয়, এরকমটি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তবে এখানে আসলে যে শোকাবহ পরিবেশ, এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যিনি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা, থাইরয়েড এবং একাধিক সমস্যায় কিন্তু তিনি এখানে ভুগছিলেন, যার কারণে হাসপাতালে সর্বশেষ পরিস্থিতি খারাপ হওয়ার ফলে তাকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছিল। তবে আজকে গতকালকে 10:15 তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো লিমা, হাসপাতালের পরিবেশ শোকাবহ একটি পরিবেশ বিরাজ করছে এবং তার যে জানাজার তথ্য এই বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে করার দাবি সহ 12 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ 2টি প্যানেল। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোট শুরুর আগে সাংবাদিক ও প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন, ভোটের সময় ভোটারদের হাতে অমোচনীয় কালির ব্যবহার সহ 12 দফা দাবি জানান তারা। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন ভিপি, 2 জন জিএস সহ 14 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শাখা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের একটি স্থানীয় কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, যৌথ সভায় সভাপতিত্ব করেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় আমিরাত বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার প্রধান উদ্দেশ্য ছিল সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করা এবং
আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা। সভায় বিভিন্ন দেশের পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। জেদ্দা মহানগর বিএনপির আওতাধীন আল ফয়সালিয়া অঞ্চল শাখা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মোট 51 সদস্যের কমিটি গঠন করা হয়। সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে উক্ত কমিটি জেদ্দা মহানগর বিএনপির কাছে অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।